হ্যাঁ, তো আজকে আমরা এখন কি পড়ব, রেসপিরেটরি সিস্টেম রিলেটেড যে ডিজিজগুলো আছে আমরা এখন ওই ডিজিজগুলো নিয়ে জানবো। কেমন কি ডিজিজ হতে পারে, অ্যাজমা হতে পারে, নিউমোনিয়া হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, লাং ক্যান্সার হতে পারে। তোমার রেসপিরেটরি সিস্টেম যে ডিজিজগুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলার হচ্ছে ভালো মতন করে সিমটমস, প্রিভেনশন, ম্যানেজমেন্ট তোমাকে অনেক ভালো করে পড়তে হবে। আর এগুলোর রিজনসগুলো জানতে হবে যে কোনটা কেন হচ্ছে, কোনটার সিমটমগুলা কি, মানে সিমটম মানে কি, কোনটার লক্ষণগুলা এরকম যেটা দেখে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ তোমার এই রোগটাই হয়েছে। আর তোমাদেরকে একটা কথা বলি, রেসপিরেটরি সিস্টেম রিলেটেড যে ডিজিজগুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি মানে হার্মফুল হয়, অনেক কষ্টদায়ক হয়। তোমার অ্যাজমা বলো, নিউমোনিয়া বলো, নর্মাল ডিজিজ থেকে লাং রিলেটেড ডিজিজগুলার মানে যে পেশেন্টগুলো থাকে ওদের কষ্ট বা হচ্ছে গিয়ে যে শ্বাসকষ্ট হয় অনেক বেশি, এ ধরনের পেশেন্টগুলার কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তো এখন আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে অ্যাজমা। তাহলে আমরা কোনটা দিয়ে স্টার্ট করব? আমরা হচ্ছে অ্যাজমা দিয়ে স্টার্ট করব। অ্যাজমাটা বেসিক্যালি হচ্ছে তোমার একটা এটা জেনেটিক্যাল ডিজিজ না, মানে এটা হচ্ছে বেসিক্যালি দেখা যায় যে ফ্যামিলির অন্যান্য পার্সনদেরও থাকে, তারই হচ্ছে গিয়ে দেখা যায় যে এরকম মানুষদেরই হচ্ছে অ্যাজমা হচ্ছে বেশি। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা তোমার বলা যেতে পারে একটা ইনফ্লামেটরি ডিজিজ, ঠিক আছে? তোমার হচ্ছে তোমার যে ইমিউন সিস্টেম আছে ওইটার হাইপার রেসপন্সিভনেসের কারণে তোমার অ্যাজমা হয়। আসলে দেখো আমরা বইয়ের মধ্যে কি লেখা আছে, দেখো বইয়ের মধ্যে লেখা যে অ্যাজমা হচ্ছে বেসিক্যালি হয় হচ্ছে ওভার অ্যাক্টিভ ইমিউন সিস্টেমের কারণে, ঠিক আছে? নর্মালি কিন্তু হচ্ছে গিয়ে কি হয়, নর্মালি মানে কিছু কিছু মানুষ থাকে, মানে নর্মাল মানুষের সাথে এদের পার্থক্যটা এই জায়গায়, ধরো আমি হচ্ছে গিয়ে নর্মালি মানে ধরো প্রন, বিফ এগুলা খাইলে আমার কিছুই হচ্ছে না, কিন্তু একটা অ্যাজমা পেশেন্টের চিংড়ি মাছ বা গরু মাংস খাওয়ার সাথে সাথে কি হয়, তোমার যে রেসপিরেটরির যে এয়ারওয়েজগুলো আছে, মানে ধরো তোমার ব্রঙ্কাস এগুলো একদম হচ্ছে কি এরকম ন্যারো হয়ে যায়, যার কারণে দেখা যায় যে তোমার ওই ব্যক্তির বডিতে বা লাংসে ঠিকমতো অক্সিজেন যাইতে পারতেছে না, সে শ্বাসকষ্টে ভোগা শুরু করে। তো এটা কি হয়, এটা বেসিক্যালি একটা ওভার অ্যাক্টিভ ইমিউন সিস্টেমের কারণে হয়ে থাকে এই অ্যাজমাটা। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা ওভার অ্যাক্টিভ ইমিউন সিস্টেমের কারণে হয়। তোমার যে বডির ইমিউন সিস্টেম যেটা তোমার বডিকে প্রোটেকশন দেয়, মাঝে মাঝে এই ইমিউন সিস্টেমই তোমার বডির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তাহলে এই যে ওভার অ্যাক্টিভ ইমিউন সিস্টেমের কারণে হয়, তোমার হচ্ছে ইমিউন সিস্টেম হচ্ছে গিয়ে মোর সিভিয়ারলি কাজ করে, প্রয়োজনের অতিরিক্ত কাজ করে যখন একটা ফরেন বডি লাংসের মধ্যে ঢুকে। ফরেন বডি বলতে এখানে পোলেন বা এ ধরনের কোনো ডাস্ট পার্টিকেল, অ্যালার্জেন এগুলার কথা বলা হচ্ছে। আর কিছু কিছু অ্যাজমা পেশেন্টদের তোমার এই যে আমি শুরুতে বললাম একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে তোমার এই ডিজিজটা, ঠিক আছে? এটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট যে এটা অ্যাজমা কোনো কন্টাজিয়াস অথবা মাইক্রোবর্ন ডিজিজ না। মাইক্রোবর্ন ডিজিজ মানে এটা ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে না, এটা একটা তোমার ইমিউন সিস্টেমের তোমার হচ্ছে হাইপার অ্যাক্টিভনেসের কারণে হচ্ছে এই ডিজিজটা হইতেছে, এটা হাইপার সেন্সিটিভিটির কারণে হইতেছে, এটা তোমার কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে না। এটা দিয়ে তোমরা মনে রাখবা যে এটা কোনো প্রকারের কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে রোগটা হচ্ছে না। আচ্ছা, তো তারপরে হচ্ছে গিয়ে দেখো এটার কারণ হিসেবে কি দেওয়া আছে, এটার কারণ হিসেবে এখানে দেওয়া আছে যে তোমার সার্টেন অ্যালার্জিক ফুড যেমন হচ্ছে প্রন, চিংড়ি মাছ, বিফ, হিলসা, স্মোক, ডাস্ট, পোলেন, এগুলো হচ্ছে তোমার যখন লাংসের মধ্যে ঢুকে তখনই তোমার ইমিউন সিস্টেমটা অনেক বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, যার কারণে তোমার অ্যাজমার সাইন অ্যান্ড সিমটমগুলা শুরু হয়। ওই যে আমরা হচ্ছে দেখছি যে দেখো এটা হচ্ছে একটা নর্মাল এয়ারওয়ে, যখন অ্যাজমার পেশেন্টদের কি হয়, ধরো কোনো একটা পোলেন তোমার হচ্ছে এই এয়ারওয়ের মধ্যে ঢুকলো, তখন কি হয় এই এয়ারওয়েটা একদম হচ্ছে এরকম, এটা তো নর্মাল একদম, দেখো একটা বড় একটা স্পেস আছে, এটার ভিতর দিয়ে অক্সিজেন ইজিলি ঢুকতে পারতেছে। বাট যখন হচ্ছে কি অ্যাজমা হয় তখন এই যে এই এয়ারওয়েটা একদম ছোট হয়ে এরকম কন্ট্রাক্টেড হয়ে যায়, এই যে দেখো আস্তে আস্তে একদম ছোট হয়ে যাচ্ছে, যার কারণে ওই পার্সনের বডির মধ্যে ঠিকমতো অক্সিজেনই কি ট্রান্সপোর্ট হইতে পারছে না। আচ্ছা আসি, আমরা এখন হচ্ছে গিয়ে সিমটমসগুলা পড়বো অ্যাজমার, ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে দেখো অ্যাজমার সিমটমসগুলা কি, আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে হচ্ছে দেখো
তোমার প্রথমে কি লেখা, সাডেন ইনক্রিজ ইন রেসপিরেটরি ডিস্ট্রেস, হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যায়। অ্যাজমা কিন্তু সাডেনলি হয়, ঠিক আছে। একটা রোগ আছে তোমাদের বইয়ে না, আমি একটু বলি তোমাদেরকে, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার, ঠিক আছে। এই সিওপিডির যে রোগী, এদের সিমটমগুলো অ্যাজমার মতনই হয়, কিন্তু এদের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করি কীভাবে, যারা বয়স্ক এদের দেখবো অনেক বেশি সিওপিডি হয়, ঠিক আছে। তাহলে এই অ্যাজমার সাথে সিওপিডির ডিফারেন্সটা হচ্ছে, সিওপিডি হচ্ছে গিয়ে ক্রনিক, অনেক দিন ধরে সে হচ্ছে গিয়ে তোমার শ্বাসকষ্টজনিত রোগে ভুগতেছে। আর অ্যাজমার যে অ্যাটাকটা হঠাৎ করে হয়, সে হঠাৎ একদম সুস্থ একটা নর্মাল ব্যক্তি, একদম সুস্থ আছে, হঠাৎ করে দেখা যাচ্ছে তার শ্বাসকষ্ট উঠে গেছে। অ্যাজমাটা হচ্ছে হঠাৎ করে হবে, এজন্য লেখা যে সাডেন, হঠাৎ করে ইনক্রিজ ইন রেসপিরেটরি ডিস্ট্রেস। আচ্ছা গেল, এরপরে আসো সাফোকেশন, একদম দম বন্ধ হয়ে আসে যাদের অ্যাজমা হয়, হঠাৎ করে দেখা যাচ্ছে পুরো দম বন্ধ হয়ে যাচ্ছে। লিপ বিকামস ব্লু, এই পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠোঁটগুলা একদম নীল কালারের হয়ে যায়। দ্য ভেইনস অফ দ্য নেক সোয়েল, তোমার ঘাড়ের যে ভেইনগুলো থাকে এগুলো একদম মোটা মোটা হয়ে যায় অ্যাজমা ব্যক্তিদের ক্ষেত্রে। তাহলে কি কি শিখলা তুমি, হঠাৎ করে তোমার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, এর পরের পয়েন্টটা কি দেখতেছো তুমি, যে তোমার সাফোকেশন হচ্ছে, ঠোঁটগুলো একদম নীল হয়ে যাচ্ছে, আর তোমার নেকের যে ভেইনসগুলো আছে, ভেইনস অফ দ্য নেক কি হচ্ছে, একদম ফুলে উঠতেছে, ঠিক আছে। আচ্ছা গেল, এরপরে দেখো র্যাপিড ডিপ ব্রিদিং ইজ অ্যাটেম্পটেড অ্যান্ড হুইজিং অ্যান্ড হুইসলিং সাউন্ড ইন দ্য চেস্ট। তাহলে কি, চেস্টের মধ্যে একটা, আমরা ডাক্তাররা এটা এভাবে হচ্ছে ডায়াগনোস করি যে চেস্টের মধ্যে একটা হুইজিং আর একটা হুইসলিং সাউন্ড, একটা শো 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 একটা বাতাস, তোমার যখন স্টেথিস্কোপ দিয়ে তুমি ধরবা ওই তোমার অ্যাজমা রুগীর বুকের উপরে, তখন দেখবা যে তুমি স্টেথিস্কোপের মধ্যে একটা একটা হুইজিং আর হুইসলিং সাউন্ড তুমি শুনতেছো, ঠিক আছে। আচ্ছা গেল, তারপরে দেখো as sufficient oxygen is not available in the alveolus that results in the suffering of the patient. পেশেন্টের তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে অ্যালভিওলাসের মধ্যে যেহেতু হচ্ছে পর্যাপ্ত অক্সিজেন নাই, তাহলে সে হচ্ছে সাফার করতে থাকে। আচ্ছা দেখো এরপরে কি লেখা, সামটাইমস হোয়াইট স্পুটাম, ঠিক আছে, কফ, সাদা কালারের কফ বের হয়, মেবি ডিসচার্জ ওয়াইল কাফিং, কাশির সাথে সাদা কালারের স্পুটাম বের হবে, ঠিক আছে। আচ্ছা অ্যাজমা রোগীর তেমন খুব ইম্পর্ট্যান্ট একটা ফিচার দেখো, তেমন একটা জ্বর থাকে না, দেয়ার ইজ নো ফিভার, খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার, যে অ্যাজমা রোগীদের খুব তেমন একটা জ্বর থাকে না। আর ইন্সপিরেশন, নিঃশ্বাস নেওয়ার সময় তোমার কি, এই যে তোমার যে স্কিন, দুইটা রিবসের মধ্যে যে স্কিন, ওটা ভিতরের দিকে ঢুকে যায়, ধরো এটা একটা রিবস, এটা আরেকটা রিবস, এটার মাঝখানের যে স্কিনটা ওইটা এরকম ভিতরের দিকে ঢুকে যাবে, যখন করে নিঃশ্বাস নিবা তখন রিবসগুলা কি, মানে দুইটা রিবসের মাঝখানের যে স্কিনটা সেটা ভিতরের দিকে ঢুকে যাবে, ঠিক আছে। আর পেশেন্ট কি অনেক বেশি দুর্বল হয়ে যায়। তাহলে আপুর সাথে সাথে একটু বলো কি হয়, হঠাৎ করে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, তার লিপসগুলা কি ব্লু কালারের হয়ে যাবে, সাফোকেশন হবে, নেকের মধ্যে যে ভেইনসগুলো আছে ওগুলা ফুলে উঠবে, তারপরে কি, তারপরে দেখো হঠাৎ র্যাপিড ডিপ ব্রিদিং হবে, আর চেস্টের মধ্যে হুইজিং আর হুইসলিং একটা সাউন্ড হবে, ঠিক আছে। সাফিসিয়েন্ট অক্সিজেন যেহেতু অ্যালভিওলাসের মধ্যে নাই, তোমার কি হবে, পেশেন্ট সাফার করবে, ঠিক আছে। তারপরে আসতেছে কাফিংয়ের সাথে সাথে হোয়াইট স্পুটাম রিলিজ হবে, তার তেমন কোনো জ্বর থাকবে না, তার হচ্ছে তোমার ইন্সপিরেশন মানে নিঃশ্বাস নেওয়ার সময় দুইটা রিবসের মাঝখানে যে স্কিন ওইটা একেবারে ভিতরের দিকে ঢুকে যাবে, ঠিক আছে। এখন দেখো এটা রেমেডি কি, মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে এই ডিজিজটাকে ফুললি আমরা কিওর করতে পারবো না, বাট প্রপার মেডিকেশনের মাধ্যমে আমরা এটাকে এনশিওর করতে পারবো। অ্যাভয়েড অ্যালার্জেন, তোমার যেই খাবারগুলো তোমার অ্যাজমা ট্রিগার করে ওই খাবারগুলো আমরা কমপ্লিটলি অ্যাভয়েড করব, কি যেমন এই যে প্রন বিফ আমরা খাবো না, আমরা রাস্তায় বের হলে একটা মাস্ক, প্রপার একটা মাস্ক ইউজ করব, যেন তোমার কি, তোমার হচ্ছে এই যে এই অ্যাজমার অ্যাটাকগুলা না হয়। তারপরে কি, আমি একটা ক্লিন, একটা ওয়েল, একটা ভেন্টিলেটেড রুমের মধ্যে থাকবো, এমন একটা রুমে থাকবো যেখানে হচ্ছে অনেক বেশি বাতাস আসবে। আমি হচ্ছে গিয়ে যেমন কিছু কিছু আইটেম অ্যাভয়েড করব, যেমন অ্যানিমেলের ফার, আর্টিফিশিয়াল ফাইবার, এগুলো যেগুলো আমার সিমটমসটাকে বাড়াই দিতেছে, এগুলো জিনিসকে আমি অ্যাভয়েড করব। আর হচ্ছে পেশেন্টকে আমি লিকুইড ডায়েট দিব, ব্রিদিং প্রবলেমের সময় সে হচ্ছে লিকুইড জিনিসপত্র খাওয়া দাওয়া করবে, ঠিক আছে। আচ্ছা প্রিভেন্ট কিভাবে করব, আমি অ্যাজমাটাকে প্রিভেন্ট কিভাবে করব, সে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকবে, সে এমন যেই জিনিসগুলা যেটা তোমার অ্যাজমার অ্যাটাকটাকে প্রভোক করতেছে ওই জিনিসগুলোকে আমরা অবশ্যই অ্যাভয়েড করব। তাইলে
কি বললাম, অ্যাজমা একটা মানে হচ্ছে তোমার ইমিউন সিস্টেমের হাইপার রেসপন্সিভনেসের কারণে হয়। এটা কোনো প্রকার মাইক্রোবস অথবা মানে ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য হয় না। এটা দেখা যায় যে ফ্যামিলির অন্যান্য ব্যক্তিদেরও এরকম অ্যাজমার রোগ থাকতে পারে। এটা হঠাৎ করে সাডেন একটা রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা দেয়, লিভসগুলা ব্লু কালারের হয়ে যায়, তোমার নেকের ভেইনগুলা সোয়েল হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমার অ্যাজমা রিলেটেড কথাবার্তা, ঠিক আছে? ওকে, ডান। এখন আসো ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস, আচ্ছা তোমাদেরকে একটা জিনিস শিখাই আপু, ঠিক আছে? যে কোনো শব্দের শেষে যখন দেখবা আইটিস লেখা, আইটিস বলতে বোঝায় হচ্ছে ইনফ্লামেশন। আইটিস বলতে কি বোঝায়? ইনফ্লামেশন, ঠিক আছে? এটা ইনফ্লামেশন বোঝায়, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো আমি যদি বলি অ্যাপেন্ডিসাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স, তাহলে ব্রঙ্কাইটিস মানে কি? ইনফ্লামেশন। আমি তো বললামই আইটিস শব্দটার অর্থ হচ্ছে ইনফ্লামেশন। তার মানে হচ্ছে যে কোনো মানে শব্দের শেষে যদি আইটিস ওয়ার্ডটা থাকে তার মানে হচ্ছে যেই অর্গানটা দেওয়া আছে সেই অর্গানে এখানে কি হচ্ছে? ইনফ্লামেশন হচ্ছে। দেখো এখানে কি লেখা, যে অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য ইনার লাইনিং অফ এনি পার্ট অফ দি ব্রঙ্কাই অ্যান্ড ব্রঙ্কিয়াল টিউব ইজ কল্ড ব্রঙ্কাইটিস। আচ্ছা খেয়াল করো, এটা যদি আমার ব্রঙ্কাস হয়, ব্রঙ্কাসের ভিতরে যে ইনার লাইনিংটা থাকে, ব্রঙ্কাসের ভিতরে মানে ব্রঙ্কাসের ভিতরে যে ইনার লাইনিং বা যে ব্রঙ্কাসটাকে যে টিস্যু লাইন করে থাকে, তাই না? ওই টিস্যুর যদি ইনফ্লামেশন হয়, তাহলে ওই টিস্যুর যদি কি হয়? ওই টিস্যুর যদি ইনফ্লামেশন হয়, অ্যাকিউট আর ক্রনিক ইনফ্লামেশন হয়, এই জিনিসটাকে আমি কি বলবো? এই জিনিসটাকে আমি বলবো হচ্ছে ব্রঙ্কাইটিস, ঠিক আছে? যদি ইনফ্লামেশন হয় এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো হচ্ছে ব্রঙ্কাইটিস। তাহলে ডেফিনেশনটা মুখস্থ করো, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য ইনার লাইনিং অফ এনি পার্ট অফ দি ব্রঙ্কাই অ্যান্ড ব্রঙ্কিয়াল টিউব ইজ কল্ড ব্রঙ্কাইটিস, ঠিক আছে? এটা হচ্ছে এই ডিজিজটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কিসের মাধ্যমে হয়? ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে হয়। আগেরটা অ্যাজমা কি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয়েছিল? না, বাট এটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হচ্ছে। এটা কিসের জন্য হয়? এটা আনহেলদি কন্ডিশন, তারপরে তুমি যদি ডাস্ট ইনহেল করো, পলিউটেড এয়ার, তারপরে কেউ যদি এই যে সিগারেট খায়, ঠিক আছে, এদের হচ্ছে তোমার ব্রঙ্কাইটিসটা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো এটার সিমটমসগুলোতে আমরা একটু প্রসিড করি। এটার সিমটমসগুলো কি? এটার সিমটমস হচ্ছে দেখো, কাফ, চেস্ট পেন অ্যান্ড ব্রিদিং ডিস্ট্রেস। কাশি থাকবে, বুকে ব্যথা থাকবে, শ্বাসকষ্ট হবে। কাশির সময় তার সিভিয়ার চেস্ট পেন হবে। তোমরা এমসিকিউতে অপশান দেখে কনফিউজ হয়ে যাও। অ্যাজমাতে কি ছিল? হঠাৎ করে রেসপিরেটরি ডিস্ট্রেস, ঠোঁট নীল হয়ে যাচ্ছে। বাট ব্রঙ্কাইটিসে দেখো বারবার চেস্ট পেনের কথা বলতেছে, বারবার এই যে এখানেও চেস্ট পেনের কথা বলছে, এখানেও চেস্ট পেনের কথা বলছে। তার মানে ব্রঙ্কাইটিসে আমার কি? আমি একটা জিনিস ভালো মতো মনে রাখবো যে ব্রঙ্কাইটিসে আমার সিভিয়ার চেস্ট পেন হবে। ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে আমার কি হবে? ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে আমার সিভিয়ার একটা চেস্ট পেন দেখা দিবে। তারপরে ফিভার থাকবে। অ্যাজমাতে কিন্তু আমরা বলছিলাম যে ফিভার তেমন একটা থাকে না, বাট এখানে আমার ফিভার থাকতেছে, গ্র্যাজুয়াল উইকনেস আছে। তারপরে সে সলিড খাবার খেতে পারে না, মানে এই ব্রঙ্কাইটিসের রুগী। তারপরে কি হয়? স্পুটাম ইজ ডিসচার্জ উইথ কফ, কফের সাথে তোমার স্পুটাম ডিসচার্জ হয়। আচ্ছা, এরপর দেখো এই ফ্লেম অর স্পুটাম, যদি স্পুটাম কামস আউট উইথ কফ ফর কন্টিনিউয়াস 3 months and if this disease attacks consecutively for 2 years it is considered to be ক্রনিক ব্রঙ্কাইটিস। অ্যাকিউট শব্দটার অর্থ হচ্ছে টেম্পোরারি, হঠাৎ করে হইতেছে, সাডেন অ্যাটাক হয়েছে, একদম সিভিয়ার হয়ে গেছে। আর ক্রনিক মানে একটা ব্যক্তি যখন অনেক দিন ধরে একটা রোগে ভুগতে থাকে তখন সেটাকে বলে ক্রনিক। আমি আবারও বলতেছি, অ্যাকিউট মানে হচ্ছে হঠাৎ করে হয়েছে, তোমার হঠাৎ করে জ্বর হয়েছে, অ্যাকিউট ফিভার, হঠাৎ করে ডায়রিয়া হয়েছে, অ্যাকিউট ডায়রিয়া। কিন্তু তুমি ধরো অনেক দিন ধরে একটা রোগে ভুগতেছো, যেমন তুমি যদি দেখো এখানে কি লিখছে যে ক্রনিক হওয়ার কন্ডিশনটা কি? যদি 3 মাসের বেশি কফের সাথে স্পুটাম বের হয় আর এই ডিজিজটা বারবার তোমাকে অ্যাটাক করে কনজিকিউটিভলি 2 বছর ধরে, তখন আমি এটাকে ক্রনিক ব্রঙ্কাইটিস বলবো। যদি তোমার কফের সাথে যে স্পুটাম বের হচ্ছে আর এই ডিজিজটা বারবার 2 বছর ধরে কয়দিন পরপরই তোমার হচ্ছে এই ডিজিজটা তোমাকে অ্যাটাক করতেছে, তখন আমি এটাকে কি বলবো? তখন আমি এটাকে বলবো হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, ঠিক আছে? আমি এটাকে বলবো ক্রনিক ব্রঙ্কাইটিস। আশা করি তোমরা ব্রঙ্কাইটিসের সাইন সিমটমসগুলো বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে তোমরা প্রিভেনশন আর এই যে তোমার রেমেডিটা একবার পড়ে নিলেই
হবে। আসো আমরা এখন আসি নিউমোনিয়াতে। ভেরি 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 ইম্পর্টেন্ট নিউমোনিয়া কি, অনেক বেশি ইম্পর্টেন্ট। নিউমোনিয়া বেশি কাদের হয়? নিউমোনিয়া বেশি বাচ্চাদের হয়, এটা তোমরা জানো। নিউমোনিয়া একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। নিউমোনিয়া কি? নিউমোনিয়া একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। তাহলে নিউমোনিয়া একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। নিউমোনিয়া বেসিক্যালি মাইকোব্যাকটেরিয়াম, আচ্ছা আমি নিচে লিখি, নিউমোনিয়া বেসিক্যালি মাইকোব্যাকটেরিয়াম। নিউমোনিয়া বেসিক্যালি মাইকোব্যাকটেরিয়াম নিউমোনি, তার উচ্চারণটা এরকমই, মাইকোব্যাকটেরিয়াম নিউমোনি। এটা যেহেতু একটা সায়েন্টিফিক নেম, অবশ্যই নামের নিচে আন্ডারলাইন করতে হবে। এটা বেসিক্যালি মাইকোব্যাকটেরিয়াম নিউমোনির কারণে হয়ে থাকে। তাহলে এটা বেসিক্যালি কিসের কারণে হয়ে থাকে? এটা বেসিক্যালি মাইকোব্যাকটেরিয়াম নিউমোনির কারণে হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা বেসিক্যালি মাইকোব্যাকটেরিয়াম নিউমোনির কারণে হয়ে থাকে। তাহলে দেখো, নিউমোনিয়া হচ্ছে একটা লাং ডিজিজ। এটা এক্সেসিভ কোল্ডের কারণে হইতে পারে। তোমার হচ্ছে গেটিং অ্যাফেক্টেড বাই কোল্ড, মিজলসের পরে ধরো তোমার এই যে মিজলস নিয়ে এখন কিন্তু আমাদের দেশে অনেক বাচ্চা মারা যাইতেছে, খুবই সিভিয়ার একটা কন্ডিশন। মিজলস আর ব্রঙ্কাইটিসের পরে যদি তোমার ঠান্ডা লাগে তাহলে তোমার নিউমোনিয়া হয়ে যাইতে পারে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য, আর একদম যারা বয়স্ক রোগী, খুবই বুড়া বয়স্ক রোগীদের জন্য এটা একটা খুবই ডেঞ্জারাস একটা রোগ। এখন তোমাদেরকে মনে রাখতে হবে, এই যে নিউমোনিয়া, এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। নিউমোনিয়া ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস দিয়ে হইতে পারে, বাট যেই ব্যাকটেরিয়া দিয়ে নিউমোনিয়া হয় ওইটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম নিউমোনি। তোমাদের বইয়ে নিউমোকক্কাস ব্যাকটেরিয়া লেখা, এইটাই, এই নিউমোকক্কাসটাই বেসিক্যালি মাইকোব্যাকটেরিয়াম নিউমোনি। তাহলে উচ্চারণটা নিউমোনি, মানে এখানে নিউমোনিয়া এভাবে স্পেলিংটা এভাবেই হবে, ঠিক আছে। আর তুমি যখন, এটা হচ্ছে মানে ব্যাকটেরিয়াটার নাম, তো এখানে হচ্ছে একটা এর পরে ই হবে। আর যদি নর্মাল ডিজিজের নাম লেখো তখন নিউমোনিয়াই হবে, ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম নিউমোনি, ঠিক আছে। তাহলে এটা ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাসের মাধ্যমেও হইতে পারে। এখন আসো আমরা হচ্ছে সিমটমস পড়বো। এটার সিমটমস কি কি? আসো আমরা একটু সিমটমসগুলো দেখি। এটার মধ্যে হচ্ছে দেখো, ডিপোজিশন অফ মিউকাস লাইক লিকুইড সাবস্টেন্স হুইচ প্রডিউস কাফ, ঠিক আছে। একদম মিউকাস মানে হচ্ছে এরকম সাদা, হচ্ছে গিয়ে একটু দলা দলা জেলি লাইক সাবস্টেন্স, এটা হচ্ছে মিউকাস। মানে যে আমরা যেমন নাকের সর্দি ফেলি, ওটাও তো মিউকাস। মানে তোমার হচ্ছে গিয়ে কফ, মানে যেটা কফ প্রডিউস করবে, একটা মিউকাস লাইক লিকুইড পদার্থ হচ্ছে গিয়ে কী হবে? ডিপোজিট হবে, ঠিক আছে। অনেক বেশি কাশি হবে, ব্রেদিং ডিস্ট্রেস হবে, শ্বাসকষ্ট হবে, বাচ্চার অনেক বেশি জ্বর থাকবে, হাই ফিভার থাকবে, চেস্ট পেন থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি? সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, সিভিয়ার শ্বাসকষ্ট হবে। আর হচ্ছে লাস্ট স্টেজে আমি কি দেখব? যে চেস্টের মধ্যে একটা উইজিং সাউন্ড পাবো। তাহলে আমি কি কি সিমটমস পাইতেছি? যে একটা মিউকাস লাইক লিকুইড সাবস্টেন্স ডিপোজিট হবে, যেটা কফ প্রডিউস করবে, কাফিং হবে, একটা ব্রিদিং ডিস্ট্রেস হবে, শ্বাসকষ্ট হবে, অনেক বেশি জ্বর থাকবে, চেস্ট পেন থাকবে, আর কি সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে। লাস্ট স্টেজে কি থাকবে? আমার চেস্টের মধ্যে একটা একটা উইজিং সাউন্ড থাকবে, একটা কি থাকবে? একটা উইজিং সাউন্ড থাকবে, ঠিক আছে। আই হোপ তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে নিউমোনিয়াটা কিসের জন্য হয়? নিউমোনিয়া একটা ব্যাকটেরিয়াল, মানে মেইনলি একটা ব্যাকটেরিয়া, মাইকোব্যাকটেরিয়াম নিউমোনিয়া অথবা নিউমোকক্কাস ব্যাকটেরিয়া দিয়ে হয়। আর এটার যে সিমটমসগুলো আছে আশা করি তোমরা ভালো মতন করে বুঝতে পারছো। ব্রিদিং ডিস্ট্রেস থাকবে, অনেক বেশি জ্বর থাকবে, চেস্ট পেন থাকবে, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, আর লাস্ট স্টেজে হচ্ছে চেস্টের মধ্যে কি একটা উইজিং সাউন্ড থাকবে। আই হোপ ইউ গাইস হ্যাভ আন্ডারস্ট্যান্ড দিস থিংস। আচ্ছা, এরপর আসো আমরা রেমেডিতে যাই। রেমেডিতে কি বলছে? যে আমি ফিজিশিয়ানের অ্যাডভাইস নিব, সে যে ওষুধগুলো দিবে আমি সেটা হচ্ছে নিব। তারপরে তাকে অনেক বেশি বেশি করে গরম আর লিকুইড ডায়েট দিব, আর তাকে অনেক বেশি করে কি খেতে হবে? পানি খাইতে হবে। আচ্ছা, প্রিভেনশন কি? প্রিভেনশন হচ্ছে আমি খুবই, ধরো আমার মিজলস হয়েছে, এরকম ব্রঙ্কাইটিস হয়েছে, আমি খেয়াল রাখবো যে বাচ্চাদের বা খুব বয়স্ক যাদের, ওদের যেন সহজে ঠান্ডা না লাগে। এই দিকটার দিকে তোমাদের বাসার যে ছোট বেবিসগুলো আছে ওদের দিকে খেয়াল রাখতে হবে, যে ওদের যেন সহজে ঠান্ডা না লাগে। একটা ওয়েল ভেন্টিলেটেড হাউসের মধ্যে আমাকে থাকতে হবে, এমন একটা বাসা যেখানে আশেপাশে অনেক বেশি হচ্ছে গিয়ে বাতাস থাকবে, এরকম একটা বাসার মধ্যে থাকবো। আর আমি পেশেন্টকে একটা টলারেবল টেম্পারেচার আর একটা ড্রাই এনভায়রনমেন্টের মধ্যে রাখবো। আর অবশ্যই আমি হচ্ছে স্মোকিংকে অ্যাভয়েড করব। এটা তো তোমাকে বুঝতেই হবে যে আমি স্মোকিং অ্যাভয়েড করে যাব। আচ্ছা, এরপরে আসো
টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস নিয়ে কম বেশি আমরা সবাই জানি। টিউবারকুলোসিসকে বাংলায় কি বলে? টিউবারকুলোসিসকে বাংলায় বলে হচ্ছে যক্ষা। যক্ষা আমরা টিভিতে কি কি এটার অ্যাড দেখি, বিটিভিতে আমরা সবাই অ্যাড ছোট থেকে অ্যাড দেখে দেখে অভ্যস্ত। যক্ষা ভালো হয়, ওই যে ফুল কোর্স মতো ওষুধ খেলে যক্ষা ভালো হবে। যক্ষা যখন যাদের হয়, এটা একটা খুবই মানে একটা খারাপ ডিজিজ আই উড সে। তোমার হচ্ছে কি এটা লং টাইম ওষুধ খাইতে হয়, তোমার 6 মাস 12 মাস একটা ট্রিটমেন্টের আন্ডারে থাকতে হয়। তো এজন্যই হচ্ছে বলা হয় যে ফুল কোর্স মতো ওষুধ খেলে, মানে তুমি একদম 6 মাস টানা প্রপার ওষুধ খেলে তোমার অবশ্যই যক্ষা ভালো হবে। আর আমাদের গভর্নমেন্ট, বাংলাদেশের সরকার এই যক্ষাটা যেন কিওর হয়, এটা যেন প্রিভেন্ট করা যায়, অনেক মানে যে গভর্নমেন্ট থেকে অনেক স্টেপস নেওয়া হয়। অনেক অ্যালোকেটেড হসপিটালস আছে যেখানে শুধুমাত্র যক্ষার পেশেন্ট বা টিউবারকুলোসিসের পেশেন্টদেরকেই ট্রিটমেন্ট দেওয়া হয়। এখন আসো টিউবারকুলোসিস জিনিসটা কি, ঠিক আছে? তো এটা তো একটা রেসপিরেটরি ডিজিজ, বুঝতেই পারতেছো। এটা বেসিক্যালি একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। এটা বেসিক্যালি একটা টিউবারকুলোসিস বা যক্ষা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। এটা কিন্তু এটা একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। এটা মাইকোব্যাকটেরিয়াম, তাহলে যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তাহলে যে তোমার মাইকোব্যাকটেরিয়াম, তাহলে এটা কি দিয়ে হয়? এটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক, তাহলে যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক একটা ব্যাকটেরিয়ার জন্য তোমার এই হচ্ছে এই টিউবারকুলোসিস রোগটা হয়। তাহলে আসো দেখো, এটা হচ্ছে যখন লিখবা যে টিউবারকুলোসিস কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়, তোমরা লিখবা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর এই যে এখানে যেহেতু সায়েন্টিফিক নেম, অবশ্যই নিচে তোমাকে আন্ডারলাইন করতেই হবে, মাস্ট। তোমরা চ্যাপ্টার 1-এ পড়ে আসছো যে সায়েন্টিফিক নেমের নিচে আন্ডারলাইন করতে হয়, তাহলে তোমরা অবশ্যই কি করবা, এরকম আন্ডারলাইন করে দিবা। তাহলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তাহলে টিউবারকুলোসিস একটা ওয়েল নন এয়ারবর্ন, দেখো এয়ারবর্ন, বাতাসের মাধ্যমে ছড়ায় ইনফেকশাস ডিজিজ। কিছু কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে মানে কি, এটা হচ্ছে নর্মালি এটা একটা এয়ারবর্ন ইনফেকশাস ডিজিজ, বাট কিছু কিছু ক্ষেত্রে কি হয়, তোমার হচ্ছে স্কিনের মাধ্যমে, অথবা তোমার হচ্ছে গিয়ে দুধ খাইলে, এই যে জন্য কাঁচা দুধ কখনো খাওয়া যাবে না। মাইকোব্যাকটেরিয়াম বোবিস নামে একটা ব্যাকটেরিয়া থাকে যেটা কাঁচা দুধের মধ্যে থাকে। কি বললাম? মাইকোব্যাকটেরিয়াম বোবিস, ঠিক আছে? মাইকোব্যাকটেরিয়াম বোবিস নামে একটা তোমার হচ্ছে ব্যাকটেরিয়া থাকে যেটা কাঁচা দুধের মধ্যে থাকে। তো এটা এই কাঁচা দুধ হচ্ছে তুমি যদি ডিরেক্টলি খাও তাহলে তোমার কি হয়ে যেতে পারে, তোমার যক্ষা বা টিউবারকুলোসিস হয়ে যাইতে পারে, ঠিক আছে? এই যে তোমার হচ্ছে যে হ্যাভিং স্কিন অ্যাফেক্টেড বাই, মানে স্কিন কন্ট্যাক্টের মাধ্যমে মাঝে মাঝে হইতে পারে, উইথ পেশেন্টস হ্যাভিং স্কিন অ্যাফেক্টেড বাই জার্মস অফ টিউবারকুলোসিস আর মোর লাইকলি টু ডেভেলপ দ্য ডিজিজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে কি লেখা? দোজ হু ওয়ার্ক হার্ড আর উইকলি, মানে যারা হচ্ছে গিয়ে, এটা মেইনলি জানো, মানে যারা হচ্ছে বস্তি বা বস্তি অ্যাজ ইন স্লাম এরিয়া, তারপর স্যাঁতস্যাঁতে এরিয়া, এ ধরনের এরিয়াতে থাকে, ওদের হচ্ছে গিয়ে তোমার কি, ওদের এই ডিজিজটা হওয়ার প্রবাবিলিটি বেশি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে, আর টিউবারকুলোসিস যে শুধুমাত্র লাংসে হয় এই কনসেপ্টটা খুবই ভুল। টিউবারকুলোসিস আমাদের বডির যে কোনো অর্গানেই হতে পারে। আমাদের মেডিকেলে আমাদের টিচার আমাদেরকে পড়ায় যে তোমার নখ আর চুল বাদে এমন কোনো জায়গা নেই যেখানে টিউবারকুলোসিস হতে পারে না। টিউবারকুলোসিস লাংগেও হতে পারে, টিউবারকুলোসিস ইন্টেস্টাইনেও হতে পারে, টিউবারকুলোসিস তোমার বোনসের মধ্যেও হইতে পারে। তাহলে টিউবারকুলোসিস কিন্তু তোমার যে কোনো জায়গায় হইতে পারে, এই কনসেপ্টটা মাথায় নিয়ে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো এটার কারণটা কি, আমি তো বললামই যে এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই এমসিকিউটা কিন্তু আসবে, এখানে ইনফিনিটি স্টার দিয়ে রাখো। এই এমসিকিউটা আসবে যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্যই হচ্ছে এই ডিজিজটা হয়, ঠিক আছে? এটা এক ধরনের ব্যাকটেরিয়ার জন্য হয়, ঠিক আছে? আচ্ছা, অন্যান্য কয়েকটা মাইকোব্যাকটেরিয়ামেরই কয়েকটা হচ্ছে স্পিসিসের জন্য হইতে পারে, বাট মেইনলি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্যই এই টিউবারকুলোসিসটা হচ্ছে। আর এটা হচ্ছে একটা আনহেলদি এনভায়রনমেন্টের মধ্যে আরও বেশি ইজিলি হচ্ছে গিয়ে তোমার কি হয়, স্প্রেড করে। আচ্ছা, এখন তুমি ডায়াগনোসিস কিভাবে করতে পারবা? অনেকগুলো টেস্ট আছে, ঠিক আছে? তোমার হচ্ছে গিয়ে যে তোমার স্পুটাম টেস্ট মানে থুতুর, মানে তোমার কফের পরীক্ষার মাধ্যমে করা যায়, স্কিন টেস্ট করে করা যায়, তারপরে তোমার হচ্ছে যে সাইটো অ্যান্ড হিস্টোপ্যাথোলজি টেস্ট করে করা যায়, আবার তোমার চেস্টের এক্সরে দেখেও বোঝা যায় যে তোমার হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষা হয়েছে কি না, ঠিক আছে? আচ্ছা,
তারপরে তোমার কফ পরীক্ষা করে করে তোমার স্কিনের থেকেও স্কিনের একটা টেস্ট আছে, এটাকে ম্যানটক্স টেস্ট বলে। এখানে এমটি স্ট্যান্ডস ফর এই যে ম্যানটক্স টেস্ট, এটা একটা স্কিনের মধ্যে তোমার একটা পরীক্ষা করে বোঝা যায় যে তোমার টিউবারকুলোসিস হয়েছে কি হয় নাই। আর এটা হচ্ছে হিস্টোপ্যাথোলজি বলতে এখানে তোমার টিস্যুর পরীক্ষা করে বোঝা হয় যে তোমার হচ্ছে বেসিক্যালি এই অসুখটা হয়েছে কিনা। আবার চেস্ট এক্সরে করেও বোঝা যায় যে তোমার কি কি বললাম আপু, যে তোমার টিউবারকুলোসিস হয়েছে কি হয় নাই। আচ্ছা আসো, এখন দেখো তোমার হচ্ছে সিমটমস অ্যান্ড সাইন্স, ঠিক আছে? সাইন সিমটমগুলো আমরা এখন আসো একটু পড়ি। তাহলে মেইন এটা কি, ওয়েট লস আর জেনারেল উইকনেস। যার টিউবারকুলোসিস হয়েছে তার দেখবা যে দ্রুত ওয়েট লস হচ্ছে, দ্রুত হচ্ছে গিয়ে সে শুকায় যাইতেছে, র্যাপিডলি ওয়েট লস হবে, আর সে অনেক বেশি দুর্বল হয়ে যাবে। আচ্ছা এই যে এরপরে দেখো, ইউজুয়ালি কাফ অ্যান্ড কোল্ড কন্টিনিউস মোর দ্যান 3 উইক, 3 সপ্তাহের বেশি যদি কাশি থাকে তখন আমরা বলি যে তার তোমার কি তার হচ্ছে যক্ষা হইলেও হইতে পারে। তখন হচ্ছে আমি ডাক্তার কাছে যাব, ডাক্তার কাছে গিয়ে ওই যে কিছুক্ষণ আগে যে টেস্টগুলো পড়লাম, স্পুটাম টেস্ট, স্কিন টেস্ট, হিস্টোপ্যাথোলজি আর চেস্ট এক্সরে করে দেখবো যে আমার আসলে টিউবারকুলোসিস হয়েছে কি হয় নাই, ঠিক আছে? তাহলে 3 উইক্সের বেশি যদি কাফ থাকে আমি অবশ্যই যাব, দেখব যে আমার কাফ হয়েছে কি হয় নাই। আর এই যে কাফিংয়ের সাথে মাঝে মাঝে ব্লাডও আসে। আমাদের অনেকেরই একটা ভুল কনসেপশন থাকে যে কাশির সাথে রক্ত আসা মানেই হচ্ছে যক্ষা, আর কাশির সাথে রক্ত না আসলে তার যক্ষা হয় না। এই কনসেপ্টটা প্লিজ ভুল। তোমার হচ্ছে কাশির সাথে রক্ত থাকতেও পারে, রক্ত নাও থাকতে পারে, দ্যাট ডাজন্ট মিন ইউ আর নট সাফারিং ফ্রম টিউবারকুলোসিস। এজন্য তোমার যদি 3 সপ্তাহের বেশি কাশি থাকে, ক্রনিক তুমি কাশতেছো, অবভিয়াসলি ইউ নিড টু গো টু আ হসপিটাল অ্যান্ড গেট ইউর সেলফ চেকড যে তোমার টিউবারকুলোসিস হয়েছে কি হয় না। ইউ নিড টু ডু দ্য স্কিন টেস্ট, sputum test, and then histopathology test and chest x-ray, and after that you will understand that whether you are suffering from tuberculosis or not. I hope you guys have understand, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন দেখো তারপরে কি এরপরে আসো কি হয়। আচ্ছা তাহলে কি কি বললাম, একটা তো হচ্ছে ওয়েট লস বললাম যে ওয়েট লস থাকবে, তারপরে আসতেছে হচ্ছে গিয়ে জেনারেল উইকনেস থাকবে, তোমার কাফ অ্যান্ড কোল্ড থাকবে 3 সপ্তাহের বেশি, আর মাঝে মাঝে হচ্ছে এটা ব্লাডের সাথেও আসতে পারে। ইভিনিং সোয়েট অ্যান্ড রাইজ অফ লো ফিভার, ও মাই গড এই পয়েন্টটা এত বেশি ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে গিয়ে এই টিউবারকুলোসিস পেশেন্ট, আমরা মেডিকেল স্টুডেন্ট যারা আসছি তারা হচ্ছে টিউবারকুলোসিসের মানে ডায়াগনোসিস করার সময় এই পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি ইভিনিং রাইজ অফ টেম্পারেচার আর সোয়েটিং। মানে আমি বলি টিউবারকুলোসিসের যে রোগীরা থাকে এদের দেখা যায় প্রায়ই বিকালবেলা হচ্ছে জ্বর আসে, তো এটাকে আমরা বলি হচ্ছে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, মানে ইভিনিং সোয়েট অ্যান্ড রাইজ অফ লো ফিভার, ঠিক আছে? তোমার হচ্ছে ইভিনিংয়ে তোমার কি হবে, ইভিনিং বিকালের দিকে একটা মানে তুমি হচ্ছে তোমার জ্বরও আসবার, এরপরে তুমি হচ্ছে গিয়ে তারপরে ঘাম ছেড়ে দিয়ে জ্বর চলেও যাবে, মানে বিকালের দিকে জ্বর এসে তারপরে কিছুক্ষণ পর তোমার সোয়েটিং হবে, জ্বরটা কমে যাবে, মানে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার। এই পয়েন্টটা মনে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট যে টিউবারকুলোসিসের তাহলে কি ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, তাহলে এটা কি হবে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, ঠিক আছে? ইভিনিং রাইজ অফ টেম্পারেচার এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার থাকবে, আর হচ্ছে কি থাকবে দেখো লাস্টলি চেস্ট পেন থাকবে, ইনডাইজেশন থাকবে, অ্যাবডোমিনাল ডিজিজেসও থাকবে। তাহলে আমি প্রথমেই বললাম যে একটা টিউবারকুলোসিসের রোগীর থাকবে কি ওয়েট লস থাকবে, আর জেনারেল একটা উইকনেস থাকবে, সে অনেক দুর্বল ফিল করবে, কাশি 3 সপ্তাহের বেশি দিন ধরে থাকবে, তার কাফিংয়ের সাথে কি থাকবে, তার কাফিংয়ের সাথে মাঝে মাঝে ব্লাড বের হলেও হইতে পারে, একটা ইভিনিং রাইজ অফ টেম্পারেচার থাকবে, বিকালের দিকে তার জ্বর আসে। এটা হচ্ছে টিউবারকুলোসিসের রোগীদের একটা প্যাটার্ন, জ্বর আসার যে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার হয়, তার সাথে তার বুকে ব্যথাও থাকতে পারে, তার ইনডাইজেশন আর অ্যাবডোমিনাল ডিজিজেসও থাকতে পারে। আই হোপ ইউ গাইজ হ্যাভ আন্ডারস্টুড দ্য কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা এখন এটা রেমেডি কি, রেমেডি করার জন্য আমরা কি করব, সে হচ্ছে গিয়ে ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী ট্রিটমেন্ট নিবে। ওই যে বললাম 6 মাস হচ্ছে গিয়ে তাকে যে ওষুধগুলো দেওয়া হয়, তোমার টিউবারকুলোসিসের যে ড্রাগস মানে যে ওষুধ, এটা হচ্ছে আইসোনায়াজাইড, রিফাম্পিসিন, ইথামবিউটল, তারপর আসতেছে হচ্ছে গিয়ে তোমার পিরাজিনামাইড। এগুলো জানতে হবে না, আমি জাস্ট বললাম ওষুধের নামগুলো বললাম। মানে এই ওষুধগুলো দিয়ে তাদেরকে বিভিন্ন ডোজে তোমার ওষুধগুলো দেয়, আর ওইটা দিয়ে হচ্ছে তোমাদের ওদেরকে ট্রিট করা হয়। আর এই ওষুধগুলো একদম রুটিনলি খাইতে হবে, আর
টিউবারকুলোসিস হলে তো ভয় পাওয়ার কিছু নাই, বুঝছো? ঠিকমতো ওষুধপত্র খাইলে তুমি একদম সুস্থ হয়ে যাবা, বাট হ্যাঁ তোমাকে ওষুধ অবশ্যই একদম নিয়ম মাফিক করে খাওয়া লাগবে। তাহলে কি বললাম যে কন্টিনিউ ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভাইস অফ দ্য ফিজিশিয়ান। তারপরে হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজটাকে একটা লেংদি প্রসেস, ট্রিটমেন্ট শুড বি কন্টিনিউ টিল দ্য কমপ্লিট কিওর ইজ অ্যাচিভড। যতক্ষণ না আমার রোগী সুস্থ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ট্রিট করতেই থাকবো। আর হচ্ছে গিয়ে একটা ইম্পর্ট্যান্ট কথা, টিউবারকুলোসিসের পেশেন্টের আশেপাশে কিন্তু অনেক ব্যক্তি থাকা যাবে না, ঠিক আছে? তাহলে তাকে একটু আইসোলেট করে রাখতে হবে ইফেক্টিভ আর একটা কমপ্লিট ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমি জিনিসটাকে প্রিভেন্ট কিভাবে করব। তোমার এই যে একদম একটা বাচ্চা হওয়ার সাথে সাথেই যে টিকাটা প্রথমে দেওয়া হয়, জানো, একটা বাচ্চা মাত্র হইলো মায়ের পেট থেকে, মানে এর পরবর্তীতে তাদেরকে যে টিকাটা দেওয়া হয় যেটার নাম হচ্ছে বিসিজি টিকা। এই বিসিজি টিকা বেসিক্যালি তোমার টিউবারকুলোসিস বা যক্ষ্মা প্রিভেন্ট করার জন্যই এই বিসিজি টিকাটা দেওয়া হয়। বিসিজির ফুল ফর্ম কি জানো? বিসিজির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস, তারপরে হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট, তোমার হচ্ছে গিয়ে গুয়েরিন। আচ্ছা, তোমাকে ফুল ফর্মও জানতে হবে না, আপু জাস্ট জানার জন্য বললাম, যেটার ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। এই বিসিজি একটা টিকা, একটা ভ্যাকসিন, যেটা একটা বাচ্চা হওয়ার পরপরই দেওয়া হয় টু প্রিভেন্ট টিউবারকুলোসিস, ঠিক আছে? আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আসো হচ্ছে গিয়ে, তাহলে এই গেল আমার টিউবারকুলোসিস নিয়ে কথাবার্তা। এখন আসা হচ্ছে গিয়ে লাং ক্যান্সার। এই যে যারা হচ্ছে বেশি হচ্ছে সিগারেট খায়, আমাদের দেশে ছেলেদের মৃত্যুর, মেল পার্সনদের মৃত্যুর ওয়ান অফ দ্য লিডিং কজ হচ্ছে এই লাং ক্যান্সার। কোনো হচ্ছে গিয়ে বাদ বিচার ছাড়া 20 বছর, 15 বছর, 10 বছর ধরে তারা হচ্ছে স্মোক করতে থাকে, অ্যান্ড ইভেনচুয়ালি তোমার কি হয়, তাদের লাং ক্যান্সার হয়। এজন্য তোমাদের বাসার যে মেল মেম্বাররা আছে তাদেরকে অবশ্যই বলবা যে প্লিজ আপনারা সিগারেট খাওয়া ছেড়ে দেন, কারণ আলটিমেটলি এটার ফলাফল কিন্তু ভালো হয় না। আলটিমেটলি তোমার কি হয়, লাং ক্যান্সার হয়, ঠিক আছে? তাহলে বিভিন্ন ধরনের ক্যান্সারের মধ্যে লাং ক্যান্সার হচ্ছে সবচেয়ে বেশি এক্সটেন্সিভ। আমাদের দেশে ছেলেদের লিডিং কজ অফ ডেথ কিন্তু এই লাং ক্যান্সারই। আর এই লাং ক্যান্সারের জন্য স্মোকিংকেই হচ্ছে প্রধান কারণ হিসেবে কনসিডার করা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এটা লাং ক্যান্সারের সাইন সিমটম কি হইতে পারে। তোমার হচ্ছে লং লাস্টিং ড্রাই ইরিটেটিং একটা কফ থাকবে, এই যে চেস্ট পেন থাকবে, ওয়ার্সনেস অফ ভয়েস। এটার মানে কি ওয়ার্সনেস, তাহলে কি ওয়ার্সনেস অফ ভয়েস মানে তার কণ্ঠ বা তার ভয়েসটা একটু কেমন জানি কর্কশ টাইপসের হয়ে যাবে, ভয়েস চেঞ্জ হয়ে যাবে। আর যে কোনো ক্যান্সার পেশেন্টের মেইন ফিচারই হচ্ছে সে আস্তে আস্তে ওয়েট লুজ করে, একদম দেখবা যে ক্যান্সার পেশেন্টগুলো একদম শুকায় গেছে, ক্যান্সার পেশেন্ট একদম শুকায় গেছে। তাহলে এটা কি হবে, তার ওয়েট লস থাকবে, তার খিদা চলে যাবে, লস অফ অ্যাপেটাইট, তার অ্যাজমা হবে, তার বারবার জ্বর আসবে, আর সে বারবার কি তার নিউমোনিয়ার ব্রঙ্কাইটিস বারবার হবে। ওই যে সে হচ্ছে গিয়ে তার ইমিউন সিস্টেম বডির কমে গেছে ক্যান্সারের কারণে, সে বারবার তার হচ্ছে গিয়ে নিউমোনিয়া হবে, ব্রঙ্কাইটিস হবে। তারপরে সে বোনসের মধ্যেও ব্যথা পাবে, তার হচ্ছে যে কোনো গ্ল্যান্ডের প্যারালাইসিস হয়ে যাবে, তার জন্ডিস হবে। এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর আমি এখন হচ্ছে গিয়ে কীভাবে ডিটেক্ট করবো, আমি চেস্ট এক্সরে করবো, সিটি স্ক্যান করবো, এমআরআই করবো, আমি কাফ এক্সামিন করে দেখবো যে আমার লাং ক্যান্সার হয়েছে কি হয় নাই, বায়োপসি করে দেখবো, লাংয়ের বায়োপসি করে দেখবো যে তার হয়েছে কি হয় নাই। এটা রেমেডি হইতেছে, সাথে সাথে ডাক্তার দেখাইতে হবে, হসপিটালে অ্যাডমিটেড হইতে হবে, তার কোন স্টেজে সে ডিটেক্টেড হয়েছে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর আমি প্রিভেন্ট কিভাবে করব, অবশ্যই আমি স্মোকিং করব না, আমি অ্যালকোহল খাবো না, আমি হচ্ছে এক্সেস ফ্যাটি ফুড খাওয়া থেকে নিজেকে বিরত রাখবো, বেশি করে ভেজিটেবলস খাবো। তাহলে এই ছিল আমাদের তোমার লাং ডিজিজ রিলেটেড যতগুলা যা কিছু আছে, আপু কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমরা পড়লাম হচ্ছে অ্যাজমার পরে আমরা পড়লাম হচ্ছে ব্রঙ্কাইটিসের পরে আমরা কি পড়লাম জানি, নিউমোনিয়ার পরে আমরা পড়লাম হচ্ছে টিবি অথবা টিউবারকুলোসিস, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা পড়লাম হচ্ছে লাং ক্যান্সার। তা এখানের মধ্যে তোমার
অ্যাজমাটা কিন্তু কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ না, ব্রঙ্কাইটিস একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, নিউমোনিয়াও একটা ব্যাকটেরিয়াল ডিজিজ যেটা নিউমোকক্কাস ব্যাকটেরিয়া দিয়ে হয়, টিউবারকুলোসিস একটা ব্যাকটেরিয়াল ডিজিজ যেটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে হয়, আর লাং ক্যান্সার তো লাং ক্যান্সার হচ্ছে অতিরিক্ত স্মোক করার কারণে লাং ক্যান্সার হয়। সবগুলোর সিমটমস অনেক ভালো করে পড়বা। আর এটার মধ্যে তোমাদের অ্যাজমা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে, নিউমোনিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, ইভেন টিউবারকুলোসিসও তোমার ডি নাম্বারে 4 মার্কের জন্য আসতে পারে। আর যখন আসবে তুমি সুন্দর করে এটার সিমটমসগুলার রেমেডি প্রিভেনশন সব কিছুই লিখতে হবে। রেমেডি প্রিভেনশন না হয় সবগুলা ডিজিজের সেম, বাট অ্যাটলিস্ট সিমটমসগুলা তুমি ভালো মতন করে যেন এক্সাম হলে লিখে দিয়ে আসতে পারো, তোমাকে এটা মেক শিওর করতে হবে ভালো করে। এজন্য প্রত্যেকটা ডিজিজের সিমটমসগুলো তোমাকে ভালো মতন করে মেমোরাইজ করতে হবে। তা আশা করি তোমরা এই ডিজিজের পোর্শনটা খুবই ভালো মতন করে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আসো আমরা এখন একটু এক্সচেঞ্জ অফ গ্যাসেস চ্যাপ্টারের কিছু এমসিকিউ করে ফেলি। এক্সচেঞ্জ অফ গ্যাসেস চ্যাপ্টার কিছু এমসিকিউ করে ফেলি। তাহলে বলো তো এখানে কি বলছে, ইন হুইচ ইন্টারনাল ওয়াল অফ এ মার্কড পার্ট অফ দ্য ফিগার ইজ ফর্মড। মানে এ কি, না পারলে মাইন্ড, এ কি ট্রাকিয়া, এ কি ট্রাকিয়া। তো এখন বলতেছে ট্রাকিয়ার ইন্টারনাল ওয়ালে কি থাকে, ট্রাকিয়ার ইন্টারনাল ওয়ালে কি থাকে বলো তো। ওই যে পড়াইছিলাম যে ট্রাকিয়ার ইন্টারনাল ওয়ালে কিন্তু কি থাকে, ওই যে সিলিয়া থাকে তোমার ডাস্ট পার্টিকেল আর জার্মসগুলোকে ট্র্যাপ করার জন্য। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সিলিয়া। বুঝতে পারছো কি বলছে, এ কি আমার, এ তো ট্রাকিয়া, বলছে ট্রাকিয়ার ইন্টারনাল ওয়াল অফ এ মার্ক পার্ট অফ দ্য ফিগার ইজ ফর্মড কি হবে, সিলিয়া, কারণ ট্রাকিয়ার ভিতরে কি থাকে, সিলিয়া। ট্রাকিয়ার ইন্টারনাল ওয়াল, দেখো এখানে কিন্তু কি ওয়ার্ডটা বলেই দিছে, ইন্টারনাল ওয়াল। তো এই ট্রাকিয়ার ইন্টারনাল ওয়ালের ভিতরে কি থাকবে, সিলিয়া থাকবে। ওকে, আচ্ছা তারপরে দেখো এখানে কি বলা আছে, হোয়াট আর কল্ড দ্য এয়ার ব্যাগস অফ দ্য লাং। লাঙ্গের এয়ার ব্যাগস গুলাকে কি বলে, এয়ার ব্যাগস বা এয়ার স্যাক কোনটা ছিল, লাঙ্গের এয়ার ব্যাগ বা এয়ার স্যাক কোনটা ছিল, লাঙ্গের ইউনিট কি ছিল, এয়ার ব্যাগস অথবা এয়ার স্যাক। আপু কিন্তু পড়াইছি এটা কি, অ্যালভিওলাস। তাহলে কি হবে উত্তর, অ্যালভিওলাস। তাহলে আমার অ্যান্সার কি হবে, সি অ্যালভিওলাস। ঠিক আছে, আচ্ছা পরেরটাতে যাচ্ছি। সবাই একটু কোশ্চেনটা খেয়াল করো কি বলা আছে দেখো, which disease may occur in the given organ at the figure and any other organ of the body। মনোযোগ দিয়ে দেখো কোশ্চেনটাতে কি বলছে বলো তো, উত্তর বলো তো, ভাবো একটু, ঠিক আছে ভাবো অ্যান্সার কি হবে বলো তো। অ্যান্সার হবে, তোমাদের কি মনে হয় এ না বি না সি না ডি, অ্যান্সার উইল বি টিউবারকুলোসিস। কেন, মনে করো আমি বলছিলাম এখানে কোশ্চেনে বসে যে কোন ডিজিজটা লাংসেও হয় আবার বডির অন্যান্য অর্গানেও হয়। দেখো কি লেখা, আদার অর্গান অফ দ্য বডি, রাইট। তা আদার অর্গান অফ দ্য বডি আমি তোমাদেরকে কালকে কি বলছিলাম যে আমাদের কলেজে, আমার মেডিকেল কলেজে আমাদের টিচাররা শিখাইছে যে তোমার নখ আর চুল বাদে টিউবারকুলোসিস যে কোনো অর্গানেই হইতে পারে, টিউবারকুলোসিস ইন্টেস্টাইনেও হইতে পারে, বোনসেও হইতে পারে। তার মানে টিউবারকুলোসিস এমন একটা ডিজিজ যেটা শুধুমাত্র লাংসে হয় না, এটা আমার বডির অন্যান্য অর্গানসেও হইতে পারে। তাহলে কত ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, টিউবারকুলোসিস শুধুমাত্র লাংসে হয় না, এটা লাংসে তো হয়ই হয়, আবার বাকি আমার বডির যে অর্গানগুলো আছে ওখানেও আমার টিউবারকুলোসিস হইতে পারে। আচ্ছা এরপরে দেখো কি লিখছে, এই কোশ্চেনটা দেখো, which is not a contagious or microbes borne disease of the stems organ for remedy। বলতেছে যে কন্টাজিয়াসও না মাইক্রোবস বর্ন ডিজিজও না, স্টেমের অর্গান কি লাং, মানে লাঙ্গের এমন একটা ডিজিজ যেটা কন্টাজিয়াসও না মাইক্রোবস বর্নও না, সেটা রেমেডি বলতে বলছে। ঠিক আছে, তো ডিজিজটা কি আগে বলো তো। কালকে অনেকবার বলছি তোমাদেরকে যে কোন ডিজিজটা কন্টাজিয়াসও না মাইক্রোবস বর্নও না, বলো এটা পারতে হবে। মনে করো কোন ডিজিজ বলো, অ্যাজমা। আমি কিন্তু অনেকবার বলছি যে অ্যাজমা হচ্ছে এমন একটা ডিজিজ যেটা কন্টাজিয়াসও না মাইক্রোবস বর্নও না, তোমার হাইপার সেন্সিটিভিটি হচ্ছে ইমিউন সিস্টেমের তোমার হাইপার রেসপন্সিভনেসের কারণে অ্যাজমা হয়। তো এখন বলছে এটা রেমেডি কি, টু লিভ ইন ক্লিন ওপেন এয়ার। হ্যাঁ অবশ্যই তোমাকে হচ্ছে গিয়ে
একদম একটা ওয়েল ভেন্টিলেটেড রুমের মধ্যে থাকতে হবে। স্টে অ্যাওয়ে ফ্রম স্মোকিং, অবশ্যই স্মোকিং আমার অ্যাজমাকে আরো অ্যাগ্রাভেট করবে, আরো বাড়াই দিবে। 3 নাম্বার পয়েন্ট কি, ফিড লিকুইড নিউট্রিশিয়াস ডায়েট, অবশ্যই আমি অ্যাজমার রোগীকে লিকুইড নিউট্রিশিয়াস ডায়েট দিব। তাহলে আমার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 1, 2 and 3। তার মানে তোমার অ্যাজমার ক্ষেত্রে তুমি ক্লিন ওপেন এয়ারে থাকবা, তুমি হচ্ছে স্মোকিং থেকে অ্যাভয়েড, নিজেকে দূরে রাখবা, আর অবশ্যই তাকে একটা লিকুইড নিউট্রিশিয়াস ডায়েট দিবা। তোমাদের অবশ্যই এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। এমসিকিউ যত বেশি সলভ করবা, দেখবা যে বইয়ের পড়া এমনি অর্ধেক কমপ্লিট, তোমরা এমসিকিউ সলভ করো না। এমসিকিউ সলভ করলে তোমার হচ্ছে যে বইয়ের যে মুখস্থ করা লাগে, যে অ্যাজমাতে কি বলা আছে, নিউমোনিয়াতে কি বলা আছে, টিউবারকুলোসিসে কি বলা আছে, তোমরা যত বেশি এমসিকিউ সলভ করবা তত ইজিলি দেখবা যে তোমরা এই জিনিসগুলা হচ্ছে তোমাদের মেমোরাইজ করতে ইজি হচ্ছে। আচ্ছা, পরের এমসিকিউটাতে যাই, এটাতে যাই। দেখো এখানে কি লেখা, অ্যাপ্লিকেবল ফর কিউ। দেখো এখানে কি, এখানে তো পি এটা দেওয়া আছে, কিউটা কি, এই যে দেখো এই যে লাংসটাকে এরকম কভার করে রাখছে। তা আমি লাংসের কভারিংকে কি বলছিলাম বলো, লাংসের কভারিং এর নাম কি, না পারলে মাইর। লাংসের কভারিং এর নাম হচ্ছে প্লুরা। লাংসের কভারিং এর নাম কি, লাংসের কভারিং এর নাম হচ্ছে প্লুরা। লাংসের কভারিং এর নাম হচ্ছে প্লুরা। তো এখন প্লুরা কালকে কি পড়ছিলাম, প্লুরা এটা যদি ধরো লাংস হয়, এটা হচ্ছে প্লুরা। এটা কি একটা ডাবল লেয়ার্ড মেমব্রেন না, যেটার ভিতরে কি থাকে, ফ্লুইড থাকে, যেটা কিনা তোমার থোরাসিক ক্যাভিটির সাথে লাংসের ফ্রিকশনটাকে কি করে, প্রিভেন্ট করে। মানে এটা যদি প্লুরাল মেমব্রেন হয়, ভিতরে কি থাকে, লিকুইড। এটা তো তোমার লাংসকে কাভার করে রাখতেছে একটা ডাবল লেয়ার্ড মেমব্রেন, যেটার নাম হচ্ছে কি, প্লুরা। যেটার নাম কি, প্লুরা। প্লুরার ভিতরে কি থাকে, ফ্লুইড থাকে, যেটা হচ্ছে ফ্রিকশনকে প্রিভেন্ট করে। তো এখানে কি লিখছে, কন্টেন্স ওয়ান কাইন্ড অফ লিকুইড, হ্যাঁ ঠিক আছে। প্রোটেক্টস দ্য লাং ফ্রম ফ্রিকশন, হ্যাঁ ঠিক আছে। সাপ্লাইজ অক্সিজেন, অবশ্যই না। প্লুরা অক্সিজেন সাপ্লাই করে, এটা যদি কেউ বলো যে না অক্সিজেন সাপ্লাই করে, তাহলে এতক্ষণ পড়ায় কোনো লাভই হয় না। তো এটার অ্যান্সার কি হবে, 1 and 2। প্লুরা তোমার কি কোনো প্রকারের অক্সিজেন সাপ্লাই করে না, ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে যাই। এটা পারতেই হবে, এটা পারাই লাগবে, এতক্ষণ ধরে পড়াইলাম যে কোন ফর্মে কার্বন ডাইঅক্সাইড রক্তের মধ্যে ট্রান্সপোর্টেড হয়। কি বলছিলাম, প্লাজমার মধ্যে সোডিয়াম বাইকার্বনেট, আরবিসির মধ্যে পটাশিয়াম বাইকার্বনেট। সো মাই অ্যান্সার উইল বি অ্যাজ বাইকার্বনেট ফর্ম। কি হবে, অ্যাজ বাইকার্বনেট ফর্ম গেল। আচ্ছা, এরপরে দেখো প্রিভেন্টিভ মেজার্স অফ লাং ক্যান্সার। লাং ক্যান্সারকে আমি প্রিভেন্ট কিভাবে করব, অ্যাবস্টেইনিং ফ্রম স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং অ্যালকোহল। হ্যাঁ অবশ্যই, স্মোকিং এর জন্যই তো লাং ক্যান্সার হচ্ছে। অ্যাবস্টেইনিং মানে কি, দূরে থাকা। তাহলে আমি অ্যালকোহল খাওয়া থেকে আর স্মোকিং করা থেকে দূরে থাকবো অবশ্যই। টেকিং এক্সেস ফ্যাটি ফুড, একদমই ভুল একটা অপশান। অতিরিক্ত ফ্যাটি ফুড খেলে অবিসিটি হবে, আর অবিসিটি হচ্ছে যত রকমের ক্যান্সার আছে সবগুলারই প্রিডিসপোজিং ফ্যাক্টর। প্রিডিসপোজিং ফ্যাক্টর মানে অবিসিটি যত বেশি থাকে মানুষের, তত বেশি তার ক্যান্সার হওয়ার প্রবণতা বেড়ে যায়। এজন্য আমার অবশ্যই কি ফ্যাটি ফুড কম খাইতে হবে। তাহলে এই অপশানটা বাদ। লাস্টের কি অপশান, রেগুলার এক্সারসাইজ। অবশ্যই আমাকে, আমার জন্য, আমি যত এক্সারসাইজ করব আমার লাংস ভালো থাকবে, আমার হার্ট ভালো থাকবে, আমার বডি ভালো থাকবে। তো এর জন্য আমাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে। তাহলে লাং ক্যান্সার প্রিভেন্ট করার জন্য আমার কি করা লাগবে, আমি অবশ্যই স্মোকিং আর অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখবো আর রেগুলার এক্সারসাইজ করব। সো মাই অপশনস উইল বি 1 and 3। আচ্ছা, লাস্ট এমসিকিউ দেখো কি লেখা, হোয়াট ইজ দ্য নেম অফ মেমব্রেন উইচ কভার লাং। না পারলে মাইর, কোন মেমব্রেনটা লাংকে কভার করে। অ্যান্সার কি হবে, প্লুরা। অ্যান্সার কি হবে, প্লুরা। প্লুরা হচ্ছে তোমার লাংকে কভার করে রাখে। ওকে, সো এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের এমসিকিউগুলা। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো মতন করে বুঝতে পেরেছো। আমি একদম তোমাদেরকে সুন্দর মতো করে তোমাদের লাংস নিয়ে ব্রিদিং, অ্যালভিওলাস, ইনহেলেশন, এক্সহেলেশন পুরা সবগুলা টপিক বোঝানোর চেষ্টা করেছি। এখন যদি তোমরা বইটা খুব ভালো মতন করে একবার রিডিং দিয়ে ফেলার পরে এমসিকিউগুলো সব সলভ করে ফেলো, একবার একটু সিকিউগুলো হচ্ছে গো থ্রু করো টেস্ট পেপার থেকে, তোমাদের এই চ্যাপ্টারটা দেখবা যে একদম
পুরাটার প্রিপারেশনই কমপ্লিট হয়ে গেছে। তোমরা সিকিউর জন্য ইম্পর্টেন্স দিবা হচ্ছে লাংসের থেকে, যে পুরা লাংসের একটা ফিগার দিয়ে দিয়ে লাংসের পুরো এক্সপ্লেনেশনটা আসবে। এরপরে যে ডিজিজগুলো আছে, যেমন তোমার অ্যাজমা, যেমন তোমার নিউমোনিয়া, যেমন তোমার টিউবারকুলোসিস, যেমন তোমার লাং ক্যান্সার, এই ডিজিজগুলা সবচেয়ে ভালো করে পড়বা, সিমটমসও পড়বা, রেমেডিও পড়বা, প্রিভেনশন পড়বা। সিমটমস মানে কি, তোমার ওই রোগটা হইলে কি কি তোমার দেখা যাচ্ছে লক্ষণ। রেমেডি মানে কি, রোগটা হয়ে গেছে, এখন তুমি এটাকে ঠিক কিভাবে করবা। প্রিভেনশন মানে কি, রোগটা যেন তোমার না হয় সেটার জন্য তোমার কি করা লাগবে, সেটা হচ্ছে তোমার প্রিভেনশন। যেমন তোমাদেরকে সিকিউতে দেখা দিবে যে একটা ব্যক্তি মিস্টার এক্স বা ওয়াই, তার হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, চেস্ট পেন হচ্ছে, তার সাথে হোয়ার্সনেস অফ ভয়েস আছে। কি আছে? হোয়ার্সনেস অফ ভয়েস। তো তোমরা যদি ভালো মতন করে খেয়াল করে থাকো, এটা কোথায় ছিল, কোন রোগের সিমটমে ছিল? হোয়ার্সনেস অফ ভয়েস মনে করো কোথায় ছিল? লাং ক্যান্সারে ছিল। তার মানে তোমাকে স্টেমের মধ্যে লাং ক্যান্সার নিয়ে বলতে বলছে। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, এই চ্যাপ্টারের ডিজিজ পার্টটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাজমা, নিউমোনিয়া, টিউবারকুলোসিস, লাং ক্যান্সার, একটা কিচ্ছু বাদ দেওয়া যাবে না। অ্যাজমার জন্য কি মনে রাখবা? অ্যাজমা এটা হচ্ছে তোমার ইমিউন সিস্টেমের হাইপার রেসপন্সিভনেসের কারণে হয়। এটা কন্টাজিয়াস বা মাইক্রোবস বোর্ন ডিজিজ না। তারপর টিউবারকুলোসিস কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। নিউমোনিয়া কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়? নিউমোককাস ব্যাকটেরিয়া। লাং ক্যান্সারটা অতিরিক্ত স্মোকিং এর কারণে হয়। আর তোমার এই যে লাং ক্যান্সারের একটা মেইন ফিচারই হচ্ছে হোয়ার্সনেস অফ ভয়েস। ঠিক আছে, তাহলে এগুলা ভালো মতন করে সিমটমসগুলা পড়ার পরে রেমেডি আর প্রিভেনশনটা ভালো মতন করে পড়লেই তোমার যে সিকিউ আসবে তোমরা এটা অনেক ভালো মতন করে সলভ করতে পারবা। তাহলে আশা করি তোমরা সবকিছু ভালো মতন করে বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।